তার মানে আপনারা সকলে এটাই বলতে চাইছেন যে রাজদরবারে প্রত্যেক দিনের আলোচনার ব্যাপারে জনসাধারণকে সে বিষয় অবগত করা হোক, যদি আমি এ ব্যাপারে খুব একটা ভুল না করি। মহারাজ, আমি শুধু একটা কথা বলবো, তারপর সিদ্ধান্ত আপনার। বলুন রাজগুরু মশাই। মহারাজ, সাধারণত রাজা মহারাজারা আরাম করা আর আনুষঙ্গিক কাজে মশগুল থাকেন। ইতিহাস সাক্ষী রয়েছে যে অনেক রাজা মহারাজারা বহুদিন ধরে রাজসভাতেই আসেন না। মহারাজ, আমাদের এই পদক্ষেপ গ্রামে গ্রামে এই বার্তা যাবে যে আমাদের মহারাজ রোজ রাজসভায় এসে আমাদের সাম্রাজ্যের ভালো এবং সমৃদ্ধির সম্পর্কে ভাবেন। হ্যাঁ, আপনার এই কথায় যথেষ্ট ওজন আছে রাজগুরু মশাই। আপনারা যদি সকলে তাই চান তাহলে তাই হবে। মহামন্ত্রী মশাই, আপনি এর ব্যবস্থা করুন। মহারাজ, মানছি যে এই কাজটি খুবই জরুরি, আর মহামন্ত্রীর মতো লোকেরই প্রয়োজন এই কাজ সম্পন্ন করতে। তবে মহামন্ত্রী মশাই তো আগের থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত। এই কাজ করার জন্য এমন কাউকে দরকার যার কাছে সময়ও আছে এবং বুদ্ধিও আছে। তার মানে আপনি বলতে চাইছেন যে তেনালিরামকে এই কাজটা দেওয়া হোক? মহারাজ, এবার এই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে। আমি তো শুধু বললাম যে এমন কাউকে এই কাজে নিযুক্ত করা হোক যে বুদ্ধিমান আর যার কাজের চাপও কম। হ্যাঁ, সে যাতে রোজ সভাতেও আসতে পারে, তাই না মহারাজ? রাজগুরু মশাই, আমার নজরে তো আপনি এবং তেনালিরাম এই দুজনই এমন সদস্য যার হাতে কাজও কম এবং বুদ্ধিমানও আপনারা খুব। কেননা আপনাকে তো প্রত্যেক মাসে 7 দিনের জন্য বিভিন্ন জনের বাড়িতে যেতে হয়। তাছাড়াও শ্রাদ্ধ, ভোজ, আরও অনেক কিছুতে আপনাকে সামিল হতে হয়। আপনি তো রাজদরবারে আসতেই পারেন না। তাহলে আমি এই কাজটা তেনালিরামকেই সঁপে দিলাম। তেনালি, তোমার কোনো আপত্তি নেই তো? না মহারাজ, শুধু একটি অনুরোধ রয়েছে মহারাজ। হ্যাঁ, বলো, কি আর্জি আছে তোমার? মহারাজ, এই কাজটা রাজদরবারের কোনো বন্ধ ঘরে করতে হবে, আর এটা একটু আলাদা ধরনের কাজ। মহারাজ, এই জন্য আপনার কাছে আমার অনুরোধ যে আমাকে এর বেতন আলাদা দেওয়া হোক মহারাজ। ঠিক আছে, ঠিক আছে তেনালিরাম। কোষাধ্যক্ষ মশাই, আজকে থেকে তেনালির বেতন দ্বিগুণ করে দিন। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। আহম্মক, লোভী, মহারাজের কাছ থেকে টাকা হাতাবার কোনো সুযোগই ছাড়ে না। চিন্তা করবেন না, 1 মাসের মধ্যেই বুঝতে পারা যাবে যে কাজটা কত কঠিন আর বেশি, আর মাইনে কতটা কম। সে তো ঠিক আছে, এবার ভাবুন কি করা যায়। কি আর করতে হবে? রাজসভায় নিজেদের উঁচু প্রমাণ করতে হবে। রোজ সভাতে সাধারণ মানুষের ভালোর কথা বলতে হবে। নিজেদেরকে উঁচু প্রমাণ করতে হবে।
যাতে লোকের মনে হয় এই মানুষদের আমরা অনেক ভালো চাই। আর এটা বোঝাতে হবে যে রাজসভায় আমি আর মহামন্ত্রী সব ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমাদের রোজ এটা ভাবতে হবে যে তার পরের দিন আমরা রাজসভায় কি বলবো আর কি করব। একদম, এটার জন্যে আমাদের তৈরি থাকতে হবে। আর এভাবে এক তীরে দুটো শিকার হবে, নিজেদের উঁচু প্রমাণ করা হবে আর তেনালিরামকে গাধার মতো দিন রাত খাটতে হবে। তেনালি তো ফাঁসলো ফাঁসলো ফাঁসলো, তেনালি তো ফাঁসলো ফাঁসলো ফাঁসলো। এখানে উপস্থিত কারোর কোনো কিছু কি বলবার আছে? আমরা আগামী বছর যে কর আদায় করব মহারাজ, আমার প্রস্তাব হলো আগামী আর্থিক বছরে আমদানি আর বিক্রিত জিনিসের উপর কর কমিয়ে দেয়া হোক। রাজগুরু মশাই, আপনি তো কিছুক্ষণ আগে এই কথাই বলছিলেন যে রাজদরবারের সদস্যদের বেতন দ্বিগুণ করে দেওয়া হোক, আবার অপরদিকে বলছেন সাধারণের প্রতি যে কর আমরা লাগিয়েছি সেটাও কম করে দেওয়া হোক। তাহলে আমরা রাস্তা বানাবো কি করে? নগরে আমরা জলের নল লাগাবো কি করে? তাছাড়াও কুয়ো বা বানাবো কি করে? আমাদের রাজ্যের উন্নতি হবে কি করে? শুনো 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 শুনো, আজকে রাজদরবারে হওয়া আলোচনা সম্পর্কে শুনো। আজকে যখন আগামী বছরের সম্ভাব্য খরচের ব্যাপারে বিতর্ক চলছিল, তখন রাজগুরু মহাশয় এমন একটি পরামর্শ দিয়েছেন যাতে আগামী বছর মলমাস চলাকালীন সময় না কোনো নতুন রাস্তা নির্মাণ করা হতো আর না কোনো নতুন কুয়া খোঁড়া হতো। মহারাজ রাজগুরুকে এই জনবিরোধী ঘোষণা করার জন্য আকার ইঙ্গিতে অনেক বিদ্রূপ করেছেন। শুনো শুনো শুনো, আজকের রাজসভার খবর শুনো। রাজপুরোহিত মশাই, এবার আপনি এটা বলুন যে আসন্ন নবরাত্রিতে কি ধরনের ব্যবস্থা করা যেতে পারে? মহারাজ, সন্ধ্যাবেলায় মা দুর্গাপুজোর আয়োজন করা হোক আর মেলার ব্যবস্থা করা হোক, আর তার সাথেই ব্রাহ্মণদের ভোজনের ব্যবস্থা করা হোক। এখন দেখেন, এখানে তো খাওয়ার দাওয়ারেরই ব্যাপার আছে, আর এ বিষয়ে রাজগুরুই ভালোভাবে বলতে পারবে। রাজগুরু মশাই, এবার আপনি বলুন খাওয়া দাওয়ার ব্যাপারে কি বন্দোবস্ত করা উচিত আমাদের? মহারাজ, শহরের 108 জন ব্রাহ্মণকে 9 দিন ধরে 36 রকমের পদ দিয়ে ভোজের আয়োজন করা হোক। স্বর্ণমুদ্রাও দেয়া হোক মহারাজ। মহারাজ, আপনার কাছে আমার কিছু নিবেদন ছিল। তুমি কি বলতে চাও তেনালি? মহারাজ, ব্রাহ্মণেরা তো প্রতি বছরই ভোজ গ্রহণ করেন। মহারাজ, যদি এই বছর নতুন কিছু করা যায়। নতুন কিভাবে? মহারাজ, যেসব টাকা সমস্ত শহরে সমস্ত গ্রামে ব্রহ্মভোজ আর দক্ষিণার জন্য খরচ হবে, তা দিয়ে এমন কিছু করা যেতে পারে যা সবার প্রয়োজনে লাগে। ব্রাহ্মণদের পাশাপাশি বাকি জাতিরাও যাতে
উপকৃত হতে পারে। শুনো 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 শুনো, গতকাল তেনালিরাম মশাই একটি পরিবর্তন সূচক কথা বলেছেন। কাল যখন দ্বিমত হচ্ছিল তখন রাজগুরু মহাশয় বলেছেন যে রাজ্যের বিভিন্ন শহর ও এলাকার 108 জন ব্রাহ্মণকে 36 জনের খাবারের পদ, যা নবরত্ন কোরমা দিয়ে সাজানো, সুস্বাদু আসল দেশি ঘি আর মূল্যবান মশলা দিয়ে প্রস্তুত সুস্বাদু খাবার নবরাত্রির 9 দিন খাওয়ানো হবে। আর পেট ভরে খাওয়ার পর তাদের স্বর্ণ মুদ্রাও দেওয়া হবে। শোনো শোনো শোনো, এবার তেনালিরাম মহাশয়ের মতামত শোনো। সেই মতামত এমন মতামত যা কেউ কোনোদিনও দেয়নি। তেনালিরাম মহাশয় বলেছেন যে উনি নিজেও একজন ব্রাহ্মণ। উনার পরামর্শ হলো এই নবরাত্রিতে সব ব্রাহ্মণ যেন সাধারণ খাবার গ্রহণ করেন। এর দ্বারা যে পরিমাণ অর্থ সঞ্চয় হবে তা দিয়ে প্রতিটি গ্রাম ও শহরে যেখানে সরাইখানা নেই সেখানে যেন একটি করে সরাইখানা তৈরি করা হয়, যেখানে সব জাতির পথিকেরা নির্ঝঞ্ঝাটভাবে থাকতে পারেন। এই মতামতের জন্য সবার সকলে তেনালিরাম মহাশয়ের প্রশংসা করেন। শোনো শোনো শোনো, রাজদরবারের খবর শোনো। আরে এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের, কাঁটারা যাও তেনালির কাছে, ফুলেরা এসো আমার পাশে। এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের, এসেছে মৌসুম বসন্তের। খুব খুশি খুশি লাগছে আপনাকে। এবারে ইচ্ছে পূরণ হলো তো? হ্যাঁ। প্রথমবার তার কোন খারাপে আমাদের ভালো হয়েছে? আরে আমার ভালো তো তখন হয় যখন সে কোনো ভুল করে। আহম্মক শুধু দেখেই গেল আর দেখেই গেল। এবারে সে যখন প্রচারকের জন্য প্রচারের বার্তা লিখছিল তখন সেও হয়তো ভাবছিল এবারে ফাঁদে ফেলে দিয়েছে রাজগুরু তাকে। হ্যাঁ। আপনার কি মনে হয় রাজগুরু, কত বছর পর কলম ধরেছে তেনালিরাম? এতদিন তো সে মুখই চালিয়ে গেছে, তাই না? হ্যাঁ, এবারে তো তার বাকি জীবনটা কলম চালিয়েই কাটবে। আমি এই পথ তাকে ছাড়তেই দেব না। হ্যাঁ, দেখবেন কলম চালাতে চালাতে তার কথার ধার কমে যাবে। যাই হোক, আমাদের পথের কাঁটাকে তো আমরা সরিয়েই দিয়েছি। এবারে আপনি আপনার গুপ্তচরদের নিয়ে একটা খবর নিন যে জনগণ আমাদের সম্পর্কে কি ভাবে, কতটা সম্মান বেড়েছে আমার। এভাবে যে আমি তাদের ভালোর জন্য কথা বলি, মহারাজের কাছে তাদের ভালোর কথা ভেবে প্রস্তাব দিই। একটু খোঁজ নিন না রক্ষামন্ত্রী মহাশয়। ঠিক আছে, আমি আজই আদেশ দিয়ে দেব। সারা রাজ্যের খবর কাল সন্ধ্যের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব আপনার খবর। সব রক্ষামন্ত্রী আনবেন। রাজগুরু মশাই বলেছেন সবার বেতন বাড়া উচিত। রাজগুরু মশাই বলেছেন কর কমানো উচিত। রাজগুরু মশাই বলেছেন যাদের ঘর নেই তাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করা উচিত। রাজগুরু এই বলেছেন, রাজগুরু সেই বলেছেন, আর তেনালিরাম শুধু কলম চালাতে থাকবে। হ্যাঁ,
কি মজা হবে। রক্ষামন্ত্রী মশাই, এবার আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এবছর রক্ষা মন্ত্রণালয়ের জন্য 20% টাকা বেশি কেন লাগবে? মহারাজ, আমার মনে হয় আমাদের দেশের জন্য নতুন নতুন অস্ত্র কেনা হোক, অন্যান্য দেশের থেকে নতুন নতুন বন্দুক আর কামান কেনা হোক, যাতে আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে। কি ধরনের আর কি কি বন্দুক আর তোপ আপনি কিনতে চান এবছর? মহারাজ, আমি তো এখন বলতে পারছি না, তবে আগামীকাল আপনাকে এর ফিরিস্তি আমি দিয়ে দেব। ঠিক আছে, সেটা দেখে আমি আমার নির্ণয় জানাবো। শুনো 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 শুনো, গতকাল দিনটি রাজসভাতে খুব বিশেষ দিন ছিল। গতকাল মহারাজ রক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে উনার কি কি অস্ত্র প্রয়োজন, কিন্তু উনি তার উত্তর দিতে পারেননি। উনি এটারও উত্তর দিতে পারেননি যে উনার কত পরিমাণ অস্ত্রের প্রয়োজন, মোটামুটি কতগুলো কামানের প্রয়োজন। মহারাজ উনাকে আগামীকালের মধ্যে জানাবার সময় দিয়েছেন, আর সবার কার্যক্রমের সময় জুড়ে রাজগুরু মহাশয় শুধু ঘুমিয়েই কাটিয়েছেন। শোনা যাচ্ছে যে গতকাল সকালে উনি 3 জন যজমানের বাড়িতে নেমন্তন্ন খেয়ে এসেছেন। এত খাবার খাওয়ার পর যদি রাজসভায় উনার ঘুম পেয়ে যায়, তাতে উনার কি দোষ? তাতে উনার কি দোষ? শোনো শোনো শোনো, গতকাল রাজসভায় কি কি হয়েছে শোনো। আসুন আসুন রক্ষামন্ত্রী মহাশয়, বলুন না জনগণের মাঝে আমার প্রশংসা কতটা হচ্ছে। হ্যাঁ, চারিদিকে আপনার নাম শোনা যাচ্ছে, লোকজন গালাগাল দিচ্ছে আপনাকে। কি? আপনার চেয়ে বড় পেটুক নেই সারা রাজ্যে। আপনি 3-3টে নেমন্তন্ন গিলে রাজসভায় এসে ঝিমোতে থাকেন। আপনি চান না যে রাস্তা তৈরি হোক, কুয়ো খোঁড়া হোক। এসব কি বলছেন আপনি? আমি না রাজগুরু, জনগণ এসব বলছে, কারণ প্রচারক তাদের এসব বলেছে। কি? হ্যাঁ, আর আপনার সাথে আমাদেরও তুলোধনা করছে। কোষাধ্যক্ষ মশাই ঠিক করে রাজকোষের খেয়াল রাখেন না। হতে পারে কিছু অকারণও খরচ করে ফেলেন। তারপর সে এটাও বলেছে যে আমার জানা নেই যে সেনাবাহিনীতে কত কামান আর বন্দুকের প্রয়োজন। ওই আহম্মক তাকে দেওয়া দায়িত্বের ভুল সুযোগ নিয়েছে। সে এক তীরে দুটো শিকার করেছে। প্রথমত আমাদের বদনাম করল, আর দ্বিতীয়ত নিজের প্রশংসা করল। আরে আপনারা কি শুনেছেন? সেই আহাম্মক কি কাজ করাচ্ছে? আমাদের চিৎপাত করে দিয়েছে। আবার কি? আরে থামাও ওকে, ওকে থামাতেই হবে। কে আটকাবে তাকে এবারে? আরে আমি আটকাবো। আপনি আটকাবেন, রাজপুরোহিত মশাই আটকাবেন। এই আহম্মকটা এর জন্য আলাদা করে বেতন নিয়েছে। হ্যাঁ, আমি আসার পথে সব ভেবেই এসছি। তাকে আটকাতেই হবে। তেনালি রামের খেলা অদ্ভুত, ঢোল বাজায় পিছিয়ে দেয় ভাগ, চালাকিতে দক্ষ কেউ নেই তার মতো, প্রত্যেক খেলা এসে সবার উপরে। ধূর্ত তেনালি। মহারাজ, আমার একটা আর্জি রয়েছে। হ্যাঁ হ্যাঁ রক্ষামন্ত্রী মশাই, আপনি বলুন কি আর্জি রাখতে চান? মহারাজ, জনগণকে সভার কার্যকলাপের খবর দেওয়া বন্ধ করে দিন। কেন? এবার কি হলো?
কারণ মহারাজ, সভা থেকে সেনাবাহিনীর গোপন তথ্যও বাইরে যাচ্ছে। এই যেমন সেদিন আমি 20% বেশি অর্থ চেয়েছিলাম নতুন কামান আর বন্দুক কেনার জন্য। এই খবর জনগণ পর্যন্ত তো পৌঁছেছেই, আমাদের শত্রুদের কাছে পৌঁছবে মহারাজ, আর তারাও তাড়াতাড়ি নতুন হাতিয়ার কিনবে। আজ্ঞে মহারাজ, এইভাবেই আমাদের রাজ্যের একান্ত গোপন তথ্যগুলো বাকি রাজ্যগুলোর কাছে পৌঁছে যাবে। মহারাজ, উনি ঠিকই বলেছেন। আমি আপনাকে বলেছিলাম এই তথ্য জনগণের কাছে পৌঁছাবার ব্যাপারে। তবে এখন আমি বলছি যে এইটা বন্ধ করা হোক, কারণ আমি বুঝতে পারছি যে এতে খারাপ কিছু হতে পারে। তাহলে ঠিক আছে, আজকে থেকে এই নিয়ম বন্ধ। তেনালিরাম, তোমারও আজকে থেকে রাতের কাজ বন্ধ। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। মহারাজ, একটা অনুরোধ আছে। সেটা আবার কি? মহারাজ, আমি অধিক রাত পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। মহারাজ, আমার 1 সপ্তাহের জন্য ছুটির প্রয়োজন। ছুটি? ছুটি আবার কেন তেনালি? মহারাজ, আমি তীর্থযাত্রাতে যেতে চাই। রাজগুরু মহাশয়, কি হলো? আমার একটা কথা মানবেন? বলুন। না না, আপনি চুপ থাকুন। তেনালিরামের খেলা অদ্ভুত, ঢোল বাজায় পিছিয়ে দেয় ভাগ, চালাকিতে দক্ষ কেউ নেই তার মতো, প্রত্যেক খেলা এসে সবার উপরে। ধূর্ত তেনালি, ধোঁকাবাজ তেনালি, চাতুর যে সে করে পরাজিত, তাতেই তো সে খারাপ নামে পরিচিত। মুখে মিষ্টতা কিন্তু চালাক অনেক, রাজার সঙ্গে তার বন্ধুত্ব। ধূর্ত তেনালি, ধোঁকাবাজ তেনালি। তাতেই তো সে খারাপ নামে পরিচিত, প্রত্যেক খেলায় সে সবার উপরে। তেনালিরামের খেলা অদ্ভুত, ঢোল বাজায় পিছিয়ে দেয় ভাগ, চালাকিতে দক্ষ কেউ নেই তার মতো, প্রত্যেক খেলায় সে সবার উপরে। ধূর্ত তেনালি, ধোঁকাবাজ তেনালি, চাতুর যে সে করে পরাজিত, তাতেই তো সে খারাপ নামে পরিচিত। মুখে মিষ্টতা কিন্তু চালাক অনেক, রাজার সঙ্গে তার বন্ধুত্ব। ধূর্ত তেনালি, ধোঁকাবাজ তেনালি। তাতেই তো সে খারাপ নামে পরিচিত, প্রত্যেক খেলায় সে সবার উপরে। ধূর্ত তেনালি।